আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদা, এবং আজকে হচ্ছে তার পর্ব 4। আমরা গত ক্লাসে হচ্ছে সাধারণ জাবেদা কিভাবে নির্ণয় করতে হয়, মানে জাবেদাগুলো কিভাবে আমাকে করতে হবে, কিভাবে ডেবিট ক্রেডিট করতে হবে, সেই জিনিসটা শিখেছিলাম। আজকে আমরা পরীক্ষার হলে কিভাবে জাবেদা করবো এবং এটার ছকটা কিরকম হবে সেই জিনিসটা শিখবো। তো আজকে আমরা একটি ম্যাথের মাধ্যমে সাধারণ জাবেদা করব। তো প্রথমে দেখো, এইটা হচ্ছে সাধারণ জাবেদার ঘর। তারিখ, হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা বা সংক্ষেপে হচ্ছে খপ্রি লিখি আমরা। এটা হচ্ছে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এটা তোমাদের সবার বইই হচ্ছে সাধারণ জাবেদার ঘর দেওয়া আছে। তো এখন আমরা প্রশ্নটা পড়ব। জনাব মাহমুদের ব্যবসায়ের 2015 সালের জুন মাসে নিম্নোক্ত লেনদেনগুলি সংঘটিত হয়েছে। জুন 1, ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 13,000 টাকা। জুন 5, ভাড়া অগ্রিম পরিশোধ 2,000 টাকা। জুন 15, হাফিজের নিকট থেকে 10% বার্তায় পণ্য ক্রয় 15,000 টাকা। চালান নং 155। জুন 19, নগদ উত্তোলন 2000, নগদ উত্তোলন 1,500 টাকা। জুন 21, ধারে পণ্য ক্রয় 1,200 টাকা। জুন 25, 7% বার্তায় নাফিজের নিকট থেকে পণ্য ক্রয় 10,000 টাকা। চালান নং 170। জুন 30, শিহাবের নিকট থেকে 5,000 টাকার পণ্য ক্রয় করে চেক প্রদান 3,000 টাকা। এই ছিল হচ্ছে আমাদের লেনদেনগুলো, এবং এবার এই লেনদেন থেকে আমরা আমাদের সাধারণ জাবেদা করব। তো প্রথমে হচ্ছে আমাদের সালটা আমরা লিখে নেই। প্রথমে আমরা সাল দিচ্ছি 2015। এরপরে প্রথমে আছে হচ্ছে জুন জুন 1। আচ্ছা, এবার আমরা জুন 1-এর জাবেদাগুলো করব। ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 13,000 টাকা। তাহলে ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 13,000 টাকা। তাহলে আমি প্রথমে বুঝলাম যে আমার কাছে কি আসছে বা কি গেছে, এই জিনিসটা আগে আমি দেখবো জাবেদা করার সময়। তাহলে ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে আমরা উত্তোলন করছি নগদ টাকা 13,000। তাহলে আমার ব্যবসায় কি আসছে? নগদ টাকা আসছে না? তাহলে নগদ টাকা আসলে সেখানে নাম কি হয়? নগদান হিসাব। নগদান হিসাব। আর ব্যবসায়ের ব্যাংক হিসাব থেকে যখন আমি টাকাটা আনছি, তাহলে তো ব্যবসায়ের ব্যাংক হিসাবে টাকাটা কমে গেছে, তাই না? তাহলে আমাদের কি নাম আসবে? আরেকটা হিসাব আসবে হচ্ছে ব্যাংক হিসাব। আচ্ছা, নগদান হিসাব আর ব্যাংক হিসাব লিখলাম। আমার কাছে নগদ টাকা আসছে দেখে আমি নগদান হিসাব লিখছি, এবং আমি টাকাটা কোথা থেকে আনছি? ব্যাংক থেকে আনছি। তো আমার আরেকটা হিসাব আসবে ব্যাংক হিসাব। দুইটা হিসাব লেখা শেষ। এবার দেখব যে এই দুইটা হিসাবের কোন শ্রেণীতে পড়ে। তোমরা যদি জাবেদা সম্পর্কিত এর আগের ক্লাসগুলো না দেখো, তাহলে কিন্তু তোমরা এটা বুঝবা না। তো তোমরা হচ্ছে এর আগের ক্লাসগুলো দেখবা বা আগের ভিডিওগুলো দেখবা যে আমি কিভাবে জাবেদা নির্ণয় করেছিলাম। তাহলে তোমরা এই ক্লাসটা খুব সহজেই কি করতে পারবা। তাহলে নগদ টাকা হচ্ছে আমার জন্য সম্পদ। আমরা জানি যে সম্পদ, যেহেতু আমার কাছে নগদ টাকা আসছে, তার মানে আমার সম্পদ বৃদ্ধি পাইছে। আর সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? সম্পদ বৃদ্ধি পেলে হয় হচ্ছে ডেবিট। তাই নগদান হিসাব কি হবে? ডেবিট হবে। এরপরে ব্যাংক হিসাব। ব্যাংকও আমাদের জন্য কি? সম্পদ। এখন সম্পদ কি এখানে হ্রাস পাইছে নাকি বৃদ্ধি পাইছে? যেহেতু আমি ব্যাংকে থেকে টাকা তুলে নিয়ে আসছি, তাহলে আমার সম্পদ কি হয়েছে? হ্রাস হয়েছে, ঠিক আছে? তাহলে ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট, কারণ সম্পদ হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। আচ্ছা, এরপরে দেখো, তাহলে এবার আমাদের এই টাকার ঘরে, ডেবিটের টাকার ঘরে ডেবিটের টাকা লিখবো, ক্রেডিটের ঘরে ক্রেডিটের টাকা লিখবো 13,000। হ্যাঁ, টাকার অঙ্ক কিন্তু সেম হবে, খালি এইভাবে তোমাদেরকে লিখতে হবে। নগদান হিসাব ডেবিট 13,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 13,000 টাকা। এরপরে দেখো, যেহেতু সাধারণ জাবেদা, আমাদেরকে ছোট্ট করে সংক্ষেপে একটি ব্যাখ্যা দিতে হবে। এটাই হচ্ছে সাধারণ জাবেদার বৈশিষ্ট্য, যে আমরা ডেবিট ক্রেডিট করব, প্লাস হচ্ছে নিচে দিয়ে এর একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা দিব। তাহলে এখানে আমার ব্যাখ্যাটা কি হবে? যেহেতু এখানে ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করছে, আমরা যে লাইনটা থাকবে ওই লাইনটাই আমরা লিখবো, ঠিক আছে? টাকার কথাটা বাদে, যেমন ব্যাখ্যা হবে ব্যবসার প্রয়োজনে ব্যাংক
হতে উত্তোলন। আচ্ছা, এই যে হয়ে গেল আমাদের ব্যাখ্যা দেওয়া। তাহলে প্রথম জুনের 1 তারিখ হচ্ছে আমাদের শেষ। এবার আমরা একটু দাগ দিয়ে এরপরে আমরা পরের তারিখটা লিখব। পরের তারিখ হচ্ছে জুনের 5। জুনের 5 তারিখ, ভাড়া অগ্রিম পরিশোধ 2000 টাকা। তাহলে ভাড়া অগ্রিম পরিশোধ করছে 2000 টাকা। আমার আমি যদি আমার কোনো একটা খরচ সেটা যদি আমি অগ্রিম পরিশোধ করি, দেখো প্রত্যেক মাসে কিন্তু আমার ভাড়া দিতে হয়। যদি তুমি বাড়িতে ভাড়া থাকো তাহলে তোমাকে প্রত্যেক মাসে কিন্তু ভাড়া দিতে হবে, তাই না? তাহলে এই ভাড়াটা যদি তুমি অগ্রিম দিয়ে রাখো, ধরো আগামী 2 মাসের টাকাটা তুমি এই মাসেই দিয়ে রাখছো, তাহলে কি তোমার আগামী 2 মাসে ওই ভাড়া টাকাটা দিতে হবে। এরপরে ওই 2 মাস শেষ হলে তার পরের মাস থেকে আবার তোমাকে ভাড়া দিতে হবে। এই 2 মাস তো তুমি নিশ্চিত, কারণ হচ্ছে এই 2 মাসের টাকা তুমি আগেই দিয়ে রাখছো। তাহলে এই অগ্রিম ভাড়াটা হচ্ছে আমার জন্য একটা সম্পদ, কারণ চলতি সম্পদ। কারণ এই বাকি যে আগামী যে 2 মাস, এই 2 মাস আমাকে টাকাটা দিতে হচ্ছে না, আমি নিশ্চিন্ত থাকতেছি, এটা আমার জন্য হচ্ছে একটা চলতি সম্পদ। এরপরে যখন এই 2 মাস চলে যাবে, এরপরে কিন্তু আমাকে আবার ভাড়া দিতে হবে, ঠিক আছে? তাহলে এই যে 2 মাসের টাকা যে আমি অগ্রিম দিচ্ছি, এটা আমার জন্য কি সম্পদ। তাহলে যেহেতু ভাড়া অগ্রিম পরিশোধ করছি, তাহলে এখানে হিসাব আসবে হচ্ছে অগ্রিম ভাড়া হিসাব। এরপরে অগ্রিম ভাড়াটা আমি কিভাবে দিচ্ছি? নগদ টাকায় দিচ্ছি। যখন আমি অগ্রিম ভাড়াটা দিচ্ছি, আমার কাছ থেকে কি চলে গেছে? নগদ টাকা চলে গেছে। তাহলে আরেকটা হিসাব কি আসবে? নগদান নগদান হিসাব। তাহলে এখন দেখবো যে ডেবিট হবে কোনটা, ক্রেডিট হবে কোনটা। তাহলে অগ্রিম ভাড়া যেহেতু আমার জন্য সম্পদ, সম্পদ এখানে বৃদ্ধি পাইছে। আর সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? সম্পদ বৃদ্ধি পেলে হয় হচ্ছে ডেবিট। এরপরে নগদ টাকা, নগদ আমার জন্য সম্পদ। এখানে সম্পদ কি হয়েছে? নগদ টাকাটা কি আসছে নাকি গেছে? যেহেতু গেছে, তার মানে নগদ টাকা হ্রাস পাইছে। আর নগদ টাকা হ্রাস পাওয়া মানে আমার সম্পদ হ্রাস পাওয়া। তাহলে সম্পদ হ্রাস পেলে কি হয়? সম্পদ হ্রাস পেলে হয় হচ্ছে ক্রেডিট। আচ্ছা, তাহলে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পরীক্ষার হলে তোমরা কিন্তু সবসময় ডেবিট পক্ষগুলোকে আগে লিখবা এবং ক্রেডিট পক্ষগুলোকে পরে লিখবা। আচ্ছা, তাহলে টাকা হচ্ছে 2000 টাকা। 2000, 2000। আচ্ছা, এবার আমাদেরকে একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা দিতে হবে। তাহলে ওই লাইনে যা লেখা থাকবে তুমি তাই লিখে দিবা, শুধু টাকার অঙ্কটা বাদে। যেমন এখানে ভাড়া অগ্রিম পরিশোধ করছে, তুমিও লিখবা যে ভাড়া অগ্রিম পরিশোধ করা হলো। ভাড়া অগ্রিম পরিশোধ করা হলো, লেখা শেষ। এরপরে আমরা আবার এটা দাগ টেনে দিব। এরপরে দেখো বলছে যে জুনের 15 তারিখ, হাফিজের নিকট থেকে 10% বার্তায় পণ্য ক্রয় 15,000 টাকা। হাফিজের নিকট থেকে 10% বার্তায় 15,000 টাকা। এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে যে এখানে তো পণ্য ক্রয় করছে, কিন্তু এখানে একটা নাম উল্লেখ আছে, ঠিক আছে? এখানে একটা নাম উল্লেখ আছে, সে নামটা হচ্ছে হাফিজ। যখন তোমার পণ্য ক্রয় বিক্রয় করবে আর ওইখানে নাম উল্লেখ থাকবে, তখন ওই লেনদেনটাকে আমাদেরকে বাকিতে ধরে নিতে হবে, ঠিক আছে? যেমন যেমন এখানে বলা আছে হাফিজ। যদি আমি বলি যে মিমির নিকট থেকে পণ্য ক্রয়, মিমির নিকট থেকে পণ্য ক্রয় 2000 টাকা। আচ্ছা, মিমির নিকট থেকে পণ্য ক্রয় 2000 টাকা। এখানে দেখো এই যে মিমি একটা নাম উল্লেখ আছে, ঠিক আছে? যখন নাম উল্লেখ থেকে পণ্য ক্রয় বিক্রয় করা হবে, তখন ওই লেনদেনটাকে আমাদেরকে বাকিতে ধরে নিতে হবে। এখানে হচ্ছে বাকিতে লেনদেন করা হয়েছে, ঠিক আছে? এরপরে যদি আমি বলি আবুল ট্রেডার্স, আবুল ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়
10,000 টাকা। আচ্ছা এখানে দেখো যে এখানে বলা আছে আবুল ট্রেডার্স এর নিকট পণ্য বিক্রয় 10,000 টাকা। তাহলে এই লেনদেনটাও আমাদের জন্য কি হবে, বাকিতে লেনদেন ধরে নিতে হবে, কারণ এই যে যে আবুল ট্রেডার্স এটাও একটা প্রতিষ্ঠানের নাম। তো কোনো ব্যক্তির নাম অথবা প্রতিষ্ঠানের নাম যাই লেখা থাকুক, নাম উল্লেখ থাকলে এবং ক্রয় বিক্রয় করা হলে সেটা আমাদেরকে কি করতে হবে, বাকিতে ধরে নিতে হবে। এখন এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যেমন ধরো এখানে তো মিমের নিকট থেকে পণ্য ক্রয় 2,000 টাকা, এটা আমরা বাকিতে লেনদেন ধরে নিলাম। কিন্তু যদি বলতো যে মিমির নিকট নগদে পণ্য ক্রয় 10,000, 2,000 টাকা, 2,000 টাকা। আচ্ছা, মিমির নিকট নগদে পণ্য ক্রয় 2,000 টাকা। এবার দেখো এবার কিন্তু নাম উল্লেখ আছে মিমি, কিন্তু এইবার কি এই লেনদেনটা আমার জন্য কি বাকিতে? না, এবার কিন্তু বাকিতে না, কারণ এবার হচ্ছে আমার নগদে কথাটা উল্লেখ আছে। ঠিক আছে, যেহেতু নগদে কথাটা বলাই আছে সো আমাকে এটা নগদে, তো বুঝতেই পারতেছি যেটা নগদে হইছে। কিন্তু যদি নগদে কথা উল্লেখ না থাকে আর একটা প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির নাম উল্লেখ থেকে পণ্য ক্রয় বিক্রয় করা হয়, তখন সেটাকে আমরা বাকিতে লেনদেন ধরে নিব। ঠিক আছে, বাকিতে বা ধারে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে এখন আমরা আমাদের অঙ্কে যাই, সেটা হচ্ছে হাফিজের নিকট থেকে 10% বাট্টায় পণ্য ক্রয় 15,000 টাকা। তাহলে যেহেতু এটা বাকিতে পণ্য ক্রয় করছে, তাহলে বাকিতে পণ্য ক্রয় করলে আমাদের কি কি হিসাব আসবে? যেহেতু ক্রয় করছে তাহলে আমাদের একটা আসবে কি, ক্রয় হিসাব, ক্রয় হিসাব। আর যেহেতু বাকিতে পণ্য ক্রয় করছে, এখন আমি টাকা দেইনি, সে আমার কাছে কি টাকা পাবে, একজন আমার কাছে কি হবে, আমি যার কাছ থেকে পণ্যটা কিনছি সে আমার কাছে কি টাকাটা পাবে। তাহলে যে আমার কাছ থেকে টাকা পাবে তখন সেখানে কি নাম আসবে, কেউ যদি আমার কাছে টাকা পায় তখন এখানে নাম আসবে কি, পাওনাদার, যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তাহলে পাওনাদার হিসাব, যখন কেউ আমার কাছ থেকে টাকা পায় তখন সেখানে নাম আসে হচ্ছে পাওনাদার। তাহলে এবার দেখো ক্রয় হিসাব আর পাওনাদার হিসাব। ক্রয় হচ্ছে আমার জন্য হিসাবের শ্রেণীতে ব্যয়, আর ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ব্যয় বৃদ্ধি পেলে হয় হচ্ছে ডেবিট। এরপরে পাওনাদার, পাওনাদার হিসাবের শ্রেণীতে পড়ে হচ্ছে দায়। ঠিক আছে, পাওনাদার হচ্ছে আমার জন্য কি, দায়। তাহলে দায়ও এখানে কি হয়েছে, বৃদ্ধি পাইছে। দায় বৃদ্ধি পাওয়ার ফলে, দায় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট। তাহলে আমরা লিখলাম ক্রেডিট। আচ্ছা 15। এবার আমরা টাকার অ্যামাউন্টটা বসাবো। এবার দেখো এখানেও আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে 10% বাট্টায় পণ্য ক্রয় 15,000 টাকা। ক্রয় আর বিক্রয় যে লাইনে লেখা থাকবে এবং ওখানে যে বাট্টাটা থাকবে ওটাকে বলা হবে হচ্ছে কারবারি বাট্টা। ঠিক আছে, আমি বুঝাই দিই। দেখো যদি বলে যে 10% বাট্টায় পণ্য ক্রয়, আবার 2,000 টাকা, আবার ধরো 20% বাট্টায় পণ্য বিক্রয় 3,000 টাকা। একটা জিনিস দেখো যে এই উপরের লাইনে বাট্টা আছে তাই না, এই যে 10% বাট্টা, এটা হচ্ছে বাট্টা, আর এই লাইনে আবার কি আছে, ক্রয়। ঠিক আছে, তাহলে আবার এই লাইনটাতে 20% বাট্টা আছে প্লাস হচ্ছে এখানে লেখা আছে কি বিক্রয়। তাহলে ক্রয় বিক্রয় সাথে ওই লাইনে যদি কোনো বাট্টা থাকে সেই বাট্টাকে বলা হয় হচ্ছে কারবারি বাট্টা, এবং এই কারবারি বাট্টার টাকাটা আমাদেরকে মাইনাস করে দেখাতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে ক্রয় লেখা আছে আর বিক্রয় লেখা আছে আর ওই লাইনে তোমার বাট্টা কথাটা আছে, তার মানে এটা হচ্ছে আমার জন্য কারবারি বাট্টা। এভাবে তোমরা কারবারি বাট্টা চিহ্নিত করবা, এবং কারবারি বাট্টার টাকাটা আমার অঙ্কে কি ইনক্লুড হবে না, ওই টাকাটাকে আমাকে মাইনাস করে দেখাতে হবে। আচ্ছা আমি যদি একটু বলি যে যেমন ধরো 10% বাট্টায়, 10% বাট্টায় পণ্য ক্রয় 10,000 টাকা, 10,000 টাকা।
তাহলে এখন দেখো, এই যে যে পণ্য ক্রয় প্লাস হচ্ছে বাট্টা, এখানে তার মানে কি, এখানে যে বাট্টাটা দেওয়া আছে এটা হচ্ছে কারবারি বাট্টা। তাহলে এই কারবারি বাট্টার টাকাটা আমাদেরকে কি করতে হবে, বাদ দিতে হবে। তখন এই 10,000-এর আমাকে 10% করতে হবে। 10,000-এ আমাকে ক্যালকুলেটরে 10% করে যেই টাকাটা বের হবে, ওই টাকাটাকে আমাকে এই 10,000 থেকে কি করতে হবে, মাইনাস করতে হবে। যেমন 10,000-এ 10% করলে হচ্ছে 1,000 টাকা। এখন এই 10,000 থেকে আমাকে 1,000 টাকাটা মাইনাস করে দেন কত হয়, 9,000 টাকা না? এই 9,000 টাকা হচ্ছে আমাকে অঙ্কের মধ্যে লিখতে হবে। তাহলে আমরা কিভাবে চিনবো, ক্রয় বিক্রয় যে লাইনে আছে আমরা সেই লাইনের বার্তাটাকে পার্সেন্ট করে আমরা মাইনাস করে তারপরে ওই টাকার অ্যামাউন্টটা লিখবো। তাহলে এবার আমরা লিখি আমাদের, তাহলে যেহেতু এখানে বলছে হাফিজের নিকট থেকে 10% বাট্টায় পণ্য ক্রয়, এখানে ক্রয়ও আছে প্লাস বাট্টাও আছে, তার মানে এটা হচ্ছে আমার কারবারি বাট্টা। তো আমাদেরকে প্রথমে কি করতে হবে, 15,000-এর 10% করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 15,000 মাইনাস 15,000 ইন্টু 10%। ঠিক আছে, তাহলে দেখো আমাদের ক্যালকুলেশনটা হবে 15,000 মাইনাস 15,000-এ 10% করলে হয় 1,500। ঠিক আছে, তাহলে এবার এই টাকাটাকে আমাদেরকে কি করতে হবে, মাইনাস করে এরপর ওই মাইনাসের টাকাটাই কি করতে হবে, আমাদেরকে দেখাতে হবে। তাহলে এটা হচ্ছে 13,500 টাকা, তাই না? দেখো 13,500 টাকা হয়েছে। এবার এই 13,500 টাকাকে আমাকে এখানে লিখতে হবে। এখানে কিন্তু আমাদের এই 15,000 লিখলে চলবে না, আমাদের অঙ্কে কিন্তু 15,000 লেখা আছে। আমাদেরকে 15,000 না লিখে আমাকে এই কারবারি বাট্টা বাদ দেওয়ার পর যে টাকাটা বের হয়েছে এই টাকাটা হচ্ছে আমাদেরকে এখানে দেখাতে হবে। তাহলে আমরা লিখি 13,500, 13,500 শেষ। আচ্ছা, এটা গেল। আচ্ছা, এবার আমরা ব্যাখ্যাটা লিখব। এটা হচ্ছে হাফিজের নিকট থেকে পণ্য ক্রয়। তাহলে তুমি এটা তোমার মতো করে লিখবা, যেহেতু এখানে লেখা আছে তাহলে আমরা এটাই লিখি যে হাফিজের নিকট থেকে পণ্য ক্রয়। ঠিক আছে, এই যে হয়ে গেল আমাদের ব্যাখ্যা। এবার আমাদের পরের তারিখ লিখবো, সেটা হচ্ছে নগদ উত্তোলন 1,500 টাকা। তাহলে নগদ উত্তোলন করছি কত টাকা, 1,500 টাকা। এখানে ব্যবসা থেকে বলা নাই, কিন্তু যেহেতু আমি অঙ্ক করার আগে ভেবেই নিব যে এখানে যত ঘটনা আছে সব হচ্ছে আমার ব্যবসার ঘটনা, তার মানে এখানে যেহেতু নগদ উত্তোলন করছে তার মানে এটা আমার ব্যবসা থেকেই কি উত্তোলন করা হয়েছে। তাহলে নগদ উত্তোলন করছে আমার ব্যবসা থেকে, তাহলে আমার ব্যবসার কি চলে গেছে, নগদ টাকা চলে গেছে না? ধরো তোমার ব্যবসায় 10,000 টাকা ছিল, সেখান থেকে তুমি 5,000 টাকা উত্তোলন করে নিছো, মানে উঠে নিছো, নিয়ে নিছো, তাহলে তোমার ব্যবসার 5,000 টাকা কি কমে গেল না? তাহলে আমার ব্যবসার নগদ টাকা কমে গেল। আর নগদ টাকার আসা যাওয়া হলে সেখানে কি নাম হয়, নগদান হিসাব। আর এই নগদান হিসাবটা আমার জন্য কি, সরি, নগদ নগদ টাকাটা কি করছে, উত্তোলন করছে, আর উত্তোলন করলে উত্তোলন হিসাব আসবে। এটা হচ্ছে 19 তারিখ উত্তোলন হিসাব। এখন দেখো এই উত্তোলন হচ্ছে আমার হিসাবের শ্রেণীতে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব এখানে হ্রাস পাইছে, আর মালিকানা সত্ত্ব হ্রাস পেলে হয় ডেবিট। এরপরে নগদ, নগদ হচ্ছে আমার জন্য সম্পদ। সম্পদ এখানে হ্রাস পাইছে কারণ আমার নগদ টাকা চলে গেছে, তাহলে সম্পদ হ্রাস পেলে কি হয়, ক্রেডিট। তাহলে নগদান উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব কি হবে, ক্রেডিট হবে। টাকা হচ্ছে 1,500 টাকা, টাকা হচ্ছে 1,500 টাকা। ঠিক আছে, এরপরে আমরা এখন ব্যাখ্যা লিখবো যে যেহেতু ওখানে নগদ উত্তোলন লেখা আছে তাহলে আমরা লিখবো নগদ উত্তোলন করা হলো, নগদ উত্তোলন করা হলো। তাহলে এর পরের তারিখ আছে হচ্ছে জুনের 21, ধারে পণ্য ক্রয় 1,200 টাকা, ধারে পণ্য ক্রয় 1,200 টাকা। তাহলে আমরা এবার এটারটা করব। আচ্ছা, তো বোর্ডে যেহেতু জায়গা নেই আমরা এটা একটু মুছে নিই।
আচ্ছা দেখো যে এর পরের তারিখটা আছে হচ্ছে ধারে পণ্য ক্রয়, 1200 টাকা আমরা এখন ধারে পণ্য ক্রয় জাবেদা করব। দেখো এর একটু আগেও কিন্তু আমরা একটা ধারে পণ্য ক্রয় জাবেদা করছি, ওই যে হাফিজের নিকট থেকে যখন পণ্য ক্রয় করছিল ওটাও কিন্তু ধারে পণ্য ক্রয়। আর এবার কিন্তু শুধু লেখা আছে ধারে পণ্য ক্রয়। তাহলে ধারে পণ্য ক্রয় করলে এটা জাবেদা কি হবে? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ধুলু পাওনাদার হিসাব ক্রেডিট। ঠিক আছে? আচ্ছা তাহলে এবার দেখো, এবার আমরা ডেবিট ক্রেডিটের টাকাটা লিখে ফেলবো 1200। 1200। ঠিক আছে, এবার আমাদের ব্যাখ্যা লিখতে হবে। তাহলে আমরা লিখি যে ধারে পণ্য ক্রয় করা হলো, মানে তোমাদের অঙ্কে যেটা লেখা থাকবে সেটাই তোমরা লিখে দিবা, শুধু টাকার অঙ্কটা বাদে। ধারে পণ্য ক্রয় করা হলো, নিজেদের মতো করে লিখবা। আচ্ছা এরপরে ডাক দিলাম, এরপরে হচ্ছে জুনের 25 তারিখ, 7% বার্তায় নাফিজের নিকট থেকে পণ্য ক্রয় 10,000 টাকা। 7% বার্তায় নাফিজের নিকট থেকে পণ্য ক্রয় 10,000 টাকা। তাহলে এবার দেখো তো, এখানে এবার কি আছে? নাম উল্লেখ আছে না, নাফিজ উল্লেখ আছে, প্লাস হচ্ছে কি ক্রয় লেখা আছে। নাফিজ উল্লেখ থাকায় ধরে নিতে হবে যে এটা আমার জন্য কি বাকিতে, এবং ক্রয় আর বার্তা একসাথে থাকায় আমাকে এটা ধরে নিতে হবে কি এখানে কারবারি বার্তাও আছে। ঠিক আছে, তাহলে যেহেতু নাফিজের নিকট থেকে পণ্য ক্রয় করছে, তার মানে আমরা আগে বাকিতে লেনদেনের জাবেদা করব। ও আচ্ছা, সেম হবে ধারে পণ্য ক্রয়ের, যে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ঠিক আছে, এবার ব্যাখ্যাটা লিখবো হচ্ছে নাফিজের নিকট থেকে পণ্য ক্রয়। পণ্য ক্রয়, নাফিজের নিকট থেকে পণ্য ক্রয়, সেটা হচ্ছে 25 তারিখ। আচ্ছা এবার দেখো, আমাদের ডেবিট ক্রেডিট তো করাই শেষ, এবার আমাদেরকে টাকার অঙ্ক করতে হবে। টাকার অঙ্ক করার আগে আমাদেরকে ওই যে বার্তার টাকাটা মাইনাস করতে হবে। একটু আগে হাফিজের ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বুঝাইছিলাম, তাহলে দেখো প্রথমে 10,000-এর 7% আমাদেরকে করতে হবে। তাহলে ক্যালকুলেশনটা কিভাবে হবে? 10,000 মাইনাস 10,000 ইন্টু 7%। তোমরা ক্যালকুলেটরে আগে 10,000-এর 7% করে নিবা, তাহলে হয় হচ্ছে 10,000 মাইনাস 700। তাহলে এখানে হবে হচ্ছে, এবার আমরা কি করব, এই 10,000 থেকে এই 700টাকে কি করে দিব? মাইনাস করে দিব, তাহলে হয় হচ্ছে 9,300। তাহলে এই 9,300 টাকাটাই কি করতে হবে? আমাকে ডেবিট করে লিখতে হবে। যেহেতু এটা কারবারি বার্তা ছিল, আমরা এটাকে মাইনাস করে দেখিয়েছি 9,300। আচ্ছা এটা গেল। আচ্ছা এর পরের লেনদেন, এরপরে হচ্ছে 30 তারিখ, শিহাবের নিকট থেকে 5,000 টাকার পণ্য ক্রয় করে চেক প্রদান 3,000 টাকা। এখানে দেখো, শিহাবের নিকট থেকে 5,000 টাকার পণ্য কিনছি, আমি কিনছি কত টাকা? 5,000 টাকা। হ্যাঁ 5,000 টাকা, আর চেকে দিচ্ছি কত টাকা? 3,000 টাকা। তাহলে এখনো কত টাকা বাকি আছে? 2,000 টাকা কিন্তু এখনো আমি দেই নাই, এটা আমার কি আছে? বাকি আছে, তাই না? তাহলে এই 2,000 টাকাটা কি আমার কাছে পাবে। তাহলে যখন কেউ আমার কাছে টাকা পাবে, তাহলে সেটা অবশ্যই আমার জন্য কি পাওনাদার। তাহলে এই 2,000 টাকাটা হচ্ছে আমার জন্য পাওনাদার। এবার দেখো আমরা লিখি, যেহেতু পণ্য ক্রয় করছে, তাহলে আমরা প্রথমেই লিখবো হচ্ছে ক্রয় হিসাব। এরপরে 3,000 যে টাকাটা দিছি, ওটা আমি কিভাবে দিছি? চেকের মাধ্যমে। আর চেক কথা উল্লেখ থাকলে আমাদের ওখানে কি আসবে? ব্যাংক হিসাব। ঠিক আছে, চেক কথা উল্লেখ থাকলে ওখানে কি আসবে? ব্যাংক হিসাব। এরপরে আরো যে 2,000 টাকা বাকি আছে, ওই বাকি টাকা বাকির জন্য আমাদের একটা হিসাব কি আসবে? পাওনাদার হিসাব। ঠিক আছে, তাহলে যেহেতু পণ্য ক্রয় করছি, পণ্য ক্রয় করলে আমার ব্যয় বৃদ্ধি পায়, তাই এটা হবে হচ্ছে ডেবিট। এরপরে ব্যাংক, ব্যাংক
ব্যাংক হচ্ছে আমার জন্য সম্পদ। এখানে যেহেতু আমি ব্যাংকের মাধ্যমে টাকাটা দিছি, তার মানে আমার ব্যাংকের টাকা হ্রাস পাইছে, তাহলে সম্পদ হ্রাস পাইছে। সম্পদ হ্রাস পেলে কি হবে? ক্রেডিট। এরপরে পাওনাদার 2000 টাকা, যেটা আমি এখনো দেইনি, তার মানে এর মাধ্যমে বুঝায় যে আমার দায় বৃদ্ধি পাইছে, আর দায় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট। এবার আমরা টাকার অঙ্কটা মিলাবো, কারণ আমাদের ডেবিট আর ক্রেডিট পক্ষ আমাদেরকে সবসময় কি হতে হবে? সমান হতে হবে। তাহলে ক্রয় ক্রয় করেছিলাম হচ্ছে 5000 টাকা, লিখলাম হচ্ছে 5000 টাকা। এবার ক্রেডিট পাশে লিখবো, ব্যাংক আমরা কত দিছিলাম? ব্যাংকে দিছিলাম হচ্ছে আমরা 3000 টাকা। এরপরে পাওনাদার যেই 2000 টাকাটা এখনো বাকি আছে, যেটা আমার কাছে পাবে, তাহলে লিখলাম হচ্ছে 2000। তাহলে এবার দেখো তো, যে 3 আর 2 মানে এই ক্রেডিট পক্ষ তো হচ্ছে 3000 আর 2000, তাই না? দুইটা মিলে যোগ করলে কত হয়? 5000। আর ডেবিট পক্ষ একাই কত আছে? 5000। তাহলে আমার ডেবিট ক্রেডিট পক্ষ মিললো না। তাহলে এভাবেই তোমাদেরকে ডেবিট ক্রেডিট পক্ষ মিলিয়ে তোমাদেরকে জাবেদাগুলো করতে হবে। যতগুলো হিসাবে আসুক, তোমাদেরকে লাস্ট অব্দি দেখতে হবে যে তোমার ডেবিট পক্ষ আর ক্রেডিট পক্ষ সমান হয়েছে কিনা। একাধিক ডেবিট ক্রেডিট আসতে পারে, ওটাতে কোনো সমস্যা নেই। তাহলে ইনশাল্লাহ আশা করি তোমরা সাধারণ জাবেদা কিভাবে করতে হবে আর ঘরে কিভাবে বসাতে হবে সেটা তোমরা বুঝতে পেরেছো। এখানে আমি মনে হয় ব্যাখ্যাটা লিখতে ভুলে গেছি। আচ্ছা দাঁড়াও। আচ্ছা, ব্যাখ্যাটা হবে হচ্ছে, শিহাবের নিকট থেকে পণ্য ক্রয়, যেটা লেখা আছে তোমরা সেটা লিখে দিবা। শিহাবের নিকট থেকে পণ্য ক্রয় করে চেক প্রদান। আচ্ছা, ব্যাখ্যা লিখে দিছি। আচ্ছা, এভাবে তোমরা হচ্ছে ব্যাখ্যা লিখবা প্লাস ডেবিট ক্রেডিট করবা। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের যে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, আরো যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো আমি তোমাদেরকে বুঝাবো। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।